নমস্কার, আমরা গল্পের সন্ধ্যা। আজ গল্পের সন্ধ্যায় আপনারা শুনবেন আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লেডি ফ্রান্সিস ক্যারফ্যাক্স। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন অনিকেত, সৈকত, সায়ন্তন, সাগরিকা, শিল্পা ও শ্রীরূপ। নাট্যরূপ ও এডিটিংয়ে টিম অডিও ভাইবস, পোস্টার ডিজাইনে ইন্দ্রিয়ন, গল্পের সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় বাপি। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লেডি ফ্রান্সিস ক্যারফ্যাক্স। আমার বুট জোড়ার দিকে একদৃষ্টে তাকিয়ে হোমস বলল, কিন্তু ভায়া, হঠাৎ টার্কিশ শখ হলো কেন? বেতের চেয়ারে হেলান দিয়ে দুপা সামনে বাড়িয়ে বসেছিলাম আমি। বন্ধুবরের চনমনে নজর ঠিক সেই দিকেই পড়েছে। অবাক হলাম, বললাম, ইংলিশ জুতো অক্সফোর্ড স্ট্রিটের ল্যাটিমারের দোকান থেকে কিনেছি। অসহিষ্ণুভাবে হাসল হোমস, বলল, ধ্যাত্তেরিকা, আমি বলছি টার্কিশ বাথের কথা। সস্তায় বাড়ির স্নান ছেড়ে হঠাৎ এত দামি টার্কিশ স্নানের কি দরকার পড়লো? কারণ দিন কয়েক ধরে নিজেকে বড় বুড়োটে মনে হচ্ছে। টার্কিশ বাথ শরীরটাকে ভেতর থেকে তরতাজা করে দেয়। কিন্তু ভায়া, আমার জুতো আর টার্কিশ বাথের মধ্যে যোগসূত্রটা তোমার মতো যুক্তিসিদ্ধ ব্রেনের কাছে নিশ্চয়ই সুস্পষ্ট, আমার কাছে নয়। একটু খোলসা করে বলবে? চোখ নাচিয়ে হোমস বলল, যুক্তির ধারাবাহিকতা অনুধাবন করতে পারলেই ঠিক খোলসা হয়ে যাবে। যেমন ধরো, আজ সকালে তোমার সঙ্গে একজন একই গাড়িতে উঠেছিলেন। একটু রেগে গিয়ে বললাম, এর মানে কি খোলসা করা হলো? এ তো আরও একটা ধাঁধা। সাব্বাস, বিক্ষোভ প্রকাশটা চমৎকার যুক্তিসঙ্গত হয়েছে। শেষ বিষয়টা থেকেই তাহলে খোলসা পর্ব শুরু করা যাক। গাড়ির ব্যাপারটা ধরা যাক আগে। তোমার কোটের একদিকের হাতায় আর কাঁধে কাদার ছিটে লেগেছে, লক্ষ্য করেছো? গাড়ির মাঝখানে বসলে যদি কাদা ছিটতো আর যদি লাগতো গায়ে, তাহলে দুপাশে সমানভাবে লাগতো, এক পাশে লাগতো না। তাই ধরে নিলাম তুমি গাড়ির এক পাশেই বসেছিলে, আরেক পাশে বসেছিল অন্য এক ব্যক্তি। এ তো সোজা ব্যাপার। খুবই সোজা, একেবারে ছেলে খেলা, তাই তো? বুটের সঙ্গে চান করা সম্পর্কটা এবার বলো। সেটাও একটা ছেলে খেলা। তোমার বুটের ফিতেতে ডবল ফাঁস দেখছি, যা তুমি কখনোই নিজে লাগাও না। তার মানে জুতো জোড়া তুমি খুলেছিলে, অন্য একজন পরিয়ে দিয়েছে। সেটা কে পরিয়ে দিয়েছে? মুচি নিশ্চয় নয়, কেননা জুতো জোড়া এই সেদিনই কিনেছ। তাহলে নিশ্চয়ই টার্কিশ বাথ নিতে গেছিলে। নিয়ে অবশ্য ভালোই করেছো, কাজে লাগবে। সেটা আবার কি? এইমাত্র বললে না টার্কিশ বাথ নিয়েছ শরীরটাকে ঝড়ঝড়ে তাজা রাখার জন্য। তার মানে একটু হাওয়া বদলটাও দরকার। লসানে যাবে, ফার্স্ট ক্লাস টিকিট পাবে, রাজার হালে থাকার খরচও পাবে। সে তো অতি চমৎকার হয়, কিন্তু কেন? আর্ম চেয়ারে হেলান দিয়ে বসে পকেট থেকে নোটবই বার করে হোমস বলল, নির্বান্ধব মেয়েরা যখন ভেসে ভেসে বেড়ায়, সমাজে কেবল অশান্তির সৃষ্টি করে। একদল শেয়ালের মাঝে তারা যখন অসহায় মুরগি ছাড়া আর কিছুই নয়। নিজেরা নিরীহ হলেও এই ধরনের মেয়েদের জন্য অন্যেরা অনেক অপরাধ ঘটিয়ে বসে। টাকা আছে বলেই দেশে দেশে এরা ভেসে বেড়ায়, ভালো ভালো হোটেলে থাকে, তারপর একসময় হারিয়ে যায়, শেয়ালের খপ্পরে পড়ে। লেডি ফ্রান্সিস ক্যারফ্যাক্সেরও এই ধরনের সাংঘাতিক কোনো বিপদ ঘটেছে বলে আমার মনে হয়। দুনিয়ার নির্বান্ধব মেয়েদের নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিশেষ একজনের নাম বলায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নোটবই দেখে হোমস বলল, লেডি ফ্রান্সিস হলেন পরলোকগত আর্ল অফ রাফটনের শেষ বংশধর। তোমার মনে থাকতে পারে এ বংশের সম্পত্তি পেয়েছে কেবল পুরুষেরাই। এই প্রথম একজন মহিলার বরাতে জুটেছে আর্লের সম্পত্তি। ওর সঙ্গে সবসময় এক ট্র্যাক বোঝাই দামি দামি স্পেনীয় জড়োয়া গয়না থাকতো। রূপোর জড়োয়া আর অদ্ভুতভাবে কাটা হিড়েগুলো উনি কোনো ব্যাংকে রাখেন না, যেখানে যান সঙ্গে করে নিয়ে যান। লেডি ফ্রান্সিস সুন্দরী, মাঝবয়সী, কিন্তু একাকিনী। টাকা কড়ি মোটামুটি আছে, কিন্তু ট্রাকটাই ওর আসল সম্পত্তি। কি হয়েছে ওর?
বেঁচে আছেন কিনা সেটাই তো বুঝতে পারছি না। ভদ্রমহিলা গত 4 বছর ধরে প্রতি হপ্তায় একখানা চিঠি লিখেছেন ওর এককালের গভর্নেন্স মিস ডবনিকে। ইনি থাকেন ক্যাম্বারওয়েলে, অবসর নিয়েছেন। গত 5 সপ্তাহ থেকে কোনো চিঠি তিনি পাচ্ছেন না ওই লেডির কাছ থেকে। শেষ চিঠিটা লেখা হয়েছিল লসানের হোটেল ন্যাশনাল থেকে। খবর নিয়ে জানা গেছে হোটেল ছেড়ে নাকি চলে গেছেন, ঠিকানা রেখে যাননি। টাকার অভাব হবে না ভাইয়া, কিন্তু ওনার অন্তর্ধান রহস্য ভেদ করতেই হবে। মিস ডবনির অনুরোধে এ কেসে তাই আমি নাক গলিয়েছি। কিন্তু মিস ডবনি ছাড়া নিশ্চয়ই অন্য অনেককেও উনি চিঠি লেখেন। চিঠি আরেক জায়গাতেও লেখেন, সেখানে আমি ঢু মেরে কিছু পাইনি। নির্বান্ধব একাকিনী মেয়েদের বাঁচতে হলে টাকার দরকার, এবং সে টাকা আসে ব্যাংক থেকে। ব্যাংকের পাসবই ঘাঁটলেই অনেক কিছু জানা যায়। ওর ব্যাংকের হিসাব আমিও দেখেছি। লসানের বিল মেটাতে সবশেষ একটা চেক কেটেছিলেন, কিন্তু টাকাটা মোটা অঙ্কের। তার মানে নিশ্চয়ই হাতে নগদ টাকা নিয়েই লসান ত্যাগ করেছেন। তারপর একটাই চেক কেটেছেন। কাকে? কোথায়? মিস মেরি ডেভিনের নামে। কোথায় কেটেছেন ধরা যাচ্ছে না, তবে চেকটা ভাঙানো হয়েছে ক্রেডিট লায়েন্সে, মপিলেয়ারে, হপ্তাহ 3 আগে। 50 পাউন্ডের চেক। মিস মেরি ডেভিন কে? লেডি কারফ্যাক্সের পরিচারিকা। কিন্তু এত টাকা দেওয়া হলো কেন সেটাই আবিষ্কার করতে পারিনি। তবে তোমার গবেষণা এই রহস্যটা পরিষ্কার হবে এই বিশ্বাস আমার আছে। আমার গবেষণা মানে? লসান অভিযানে স্বাস্থ্যের উন্নতি ঘটবে তোমার। তুমি তো জানো বুড়ো অ্যাব্রাহাম প্রাণের ভয় কাঁপছে। তাকে ছেড়ে এখন কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া লন্ডন ছেড়ে কোথাও বেরোতেই চাই না আমি। প্রথমত স্কটল্যান্ড ইয়ার্ড বড় একা বোধ করে। দ্বিতীয়ত আমি কোথাও গেলেই লন্ডনের দুর্বৃত্ত দল উল্লাসিত হয়ে ওঠে। তাই আমি থাকি, বুঝলে। তুমি যাও, শব্দ পিছু 2 পেনি খরচ করে টেলিগ্রাম মারফত খবর পাঠিও। 2 দিন পরে লসানের হোটেল ন্যাশনালে পৌঁছলাম। খুব খাতির করলেন ম্যানেজার মসিয়ে মোজার। বেশ কয়েক সপ্তাহ হোটেলে ছিলেন লেডি কারফ্যাক্স। খুবই পছন্দ করত ভদ্রমহিলাকে। বয়স বছর 40-এর বেশি হবে না। এখনও সুন্দরী, যৌবনে অসাধারণ সুন্দরী ছিলেন সন্দেহ নেই। সঙ্গে দামি জড়োয়া ছিল কিনা ম্যানেজারের জানা নেই। তবে চাকর বাকরেরা বলতো শোবার ঘরে একটা ভারী ট্রাঙ্কে সবসময় তালা দিয়ে রাখতেন। পরিচারিকা ম্যারি ডেভিনকেও সবাই খুব পছন্দ করত। হোটেলেরই ওয়েটারের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। ঠিকানা পেতে অসুবিধা নেই। মেয়েটা থাকে মপেলিয়ারের 11 নম্বর রু দ্য জানে। যা শুনলাম সব লিখে নিলাম। হোমস নিজেও এর চাইতে বেশি ঘটনা জোগাড় করতে পারত না। শুধু একটা রহস্যই রয়ে গেল, লেডি কারফ্যাক্সের হঠাৎ অন্তর্ধান ঘটল কেন তা জানা গেল না। লসানে বহাল তবিয়তে ছিলেন ভদ্রমহিলা। লেকের ধারের বিলাসবহুল কক্ষে পুরো ঋতুটা কাটিয়ে যাওয়ার ইচ্ছা নাকি ছিল। তা সত্ত্বেও তড়িঘড়ি হোটেল ছেড়ে চলে গেছেন অযথা 1 হপ্তার ভাড়া মিটিয়ে দিয়ে। পরিচারিকা মেরির হবু বর জুলভাইবার্ট বললে আগের দিন লম্বা কালচে দাড়িওয়ালা এক ভদ্রলোক এসেছিলেন বলেই লেডি কারফ্যাক্স পালিয়ে গেছে। লোকটা নাকি একটা আস্ত বর্বর, শহরেই কোথায় থাকে। লেকের পাড়ে দাঁড়িয়ে ম্যাডামের সঙ্গে তন্ময় হয়ে কী সব কথা বলছিল যেন। তারপর আবার আসতেই ম্যাডাম আর দেখা করেননি। পরের দিন হোটেল ছেড়ে চলে যান। সেই থেকেই মনে হয় লোকটার ভয়েই ম্যাডাম গা ধাক্কা দিয়েছেন। তবে মেরি ম্যাডামের চাকরি ছেড়ে দিল কেন সেটা বোঝা যাচ্ছে না। কারণটা মেরি জানতে পারে। মপেলিয়রে গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। শেষ হলো অনুসন্ধান পর্বের 1ম অধ্যায়। এবার যেতে হবে লেডি কারফ্যাক্স লসান ছেড়ে যেখানে গেছে সেখানে। কিন্তু এই জায়গাটা 5 জনে জেনে ফেলুক। লেডি কারফ্যাক্সের তা ইচ্ছে ছিল না বলেই বাক্স প্যাট্রায় খোলাখুলি বাদেনের লেবেল লাগাননি। কেউ পিছু নিয়েছিল বোধহয়। তাই অনেক ঘুর পথে মালপত্র এবং নিজে পৌঁছেছেন খনিজ জলের উৎস রেনিজে। কুকের স্থানীয় অফিস থেকে জোগাড় করলাম এই খবর। টেলিগ্রাম করে জানিয়ে দিলাম হোমসকে। জবাবে পেলাম একটা কৌতুক রসিত প্রশংসা। বাদেন পৌঁছে খবরাখবর পেতে খুব একটা অসুবিধা হলো না। ইংলিশ চার হফে দিন 15 ছিলেন লেডি কারফ্যাক্স। এইখানেই সাউথ আমেরিকার ধর্মপ্রচারক ডক্টর স্লেসিঙ্গার এবং তার স্ত্রীর সঙ্গে আলাপ হয়।
ধার্মিক লোকের সঙ্গ পেলে বর্তে যায় নিঃসঙ্গ মহিলারা। লেডি কারফাক্সও যেন আকাশের চাঁদ হাতে পেলেন ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গ পেয়ে। ধর্মপ্রচার করতে গিয়ে ভদ্রলোক স্বাস্থ্যহানি ঘটিয়ে বসেছিলেন বলে প্রাণ কেঁদে ওঠে লেডি কারফাক্সের। তাছাড়া ব্যক্তিত্ব নাকি অসাধারণ রকমের। স্বাস্থ্য উদ্ধার করতে এসে দিন রাত একটা প্রবন্ধ লিখছিলেন মিডিয়ান্টিস রাজ্য সম্পর্কে। দুপাশে বসে সেবা করতেন তার স্ত্রী আর লেডি কারফাক্স। এসব খবর পেলাম ম্যানেজারের মুখে। একটু সেরে উঠলেই লন্ডন রওনা হন সস্ত্রীক ডক্টর স্লেসিঙ্গার। সঙ্গে যান লেডি কারফাক্স। কিন্তু পরিচারিকা মেরি কাঁদতে কাঁদতে জন্মের মতো ওর চাকরি ছেড়ে দিচ্ছি বলে চলে গেল। কেন তা ম্যানেজার জানে না। টাকাপত্র সব মিটিয়ে দেন ডক্টর স্লেসিঙ্গার। সব শেষে ম্যানেজার বললেন, আপনি কিন্তু একাই খোঁজ করতে আসেননি লেডির, সপ্তাহখানেক আগে আর একজন এসেছিলেন। নাম বলেছে? না, ইংরেজ ভদ্রলোক, একটু অস্বাভাবিক ধরনের। হোমসের পদ্ধতিতে ঘটনার মালা গাঁথার কায়দায় জিজ্ঞেস করলাম, বর্বর ধরনের লোক বোধ হয়। হ্যাঁ, ঠিক বলেছেন, হুবহু তাই। চাষাড়ে চুয়াড়ে জাহাবাজ। শৌখিন হোটেলে না উঠে চাষা ঘুষের হোটেলে উঠলেই বরং মান আঁকু। অন্ধকারে আলো দেখতে পেলাম এবার। ছিঁড়ে জোঁকের মতো লোকটা পেছন ধরে রয়েছে কেন? এর ভয়ই গোপনে পালিয়েছেন লেডি কারফাক্স। এখানেও সে এসে গেছে। লন্ডন পর্যন্ত গিয়ে লেডির নাগাল ধরে ফেলেনি তো? কী মতলবে ঘুরছে পেছনে? নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। হোমসকে জানালাম রহস্যের মূল ধরে ফেলেছি। ও জবাবে লিখল, ডক্টর স্লেসিঙ্গারের বাঁ কানটা কীরকম দেখতে। মাঝে মাঝে ওর ইয়ার্কির মাত্রা ছাড়িয়ে যায়। রসিকতার সময় এটা নয় বলেই পাত্তা দিলাম না টেলিগ্রামটার। তাছাড়া টেলিগ্রাম যখন পেলাম তখন আমি মেরির সন্ধানে মপেলিয়ার পৌঁছে গেছি। মেরি বলল, নিজের বিয়ে ঠিক হয়ে গেছে বলে আর সৎসঙ্গে লেডি কারফ্যাক্সের দিন কাটছে দেখে আমি চাকরি ছেড়ে দিই। চাকরি ছাড়তে আরও সুবিধে হয়ে গেল যখন লেডি কারফ্যাক্স নিজেই একদিন আমার সততা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। ইদানিং তার মেজাজটাও খিটখিটে হয়ে গিয়েছিল। কারণ নিশ্চয়ই সেই চোয়ারের জাহাবাজ লোকটা। নিজের চোখে আমি দেখেছি লেকের পাশে দাঁড়িয়ে ওই বদমাসটা লেডি কারফ্যাক্সের হাত ধরে মোচড়াচ্ছে। মুখে না বললেও লেডি কারফ্যাক্স যে তার হাত থেকে বাঁচবার জন্যই ওই ডক্টর স্লেসিঙ্গারের আশ্রয় লন্ডনে গিয়েছিলেন তাতে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সবসময় তিনি কেমন যেন একটা ভয় ভয় থাকতেন। এই পর্যন্ত বলেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল মেরি। ওই দেখুন, বদমাসটা এখানে পর্যন্ত চলে এসেছে। জানলা দিয়ে দেখলাম বিরাট আকায় খোঁচা খোঁচা কালো দাড়িওয়ালা এক পুরুষ ফুটপাত দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির নম্বর দেখছে। নিশ্চয়ই আমার মতোই মেরিকে খুঁজছে। দেখেই আর দেরি করলাম না, ঝড়ের মতো রাস্তায় বেরিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, আপনি ইংরেজ? পাক্কা শয়তানের মতো ভুরু কুচকে সে বলল, তা হয়েছেটা কি? আপনার নামটা জানতে পারি? না, পারেন না। ফাঁ পড়ে পড়লাম, কিন্তু সোজা পথই অনেক সময় সেরা পথ। তাই দুম করে জিজ্ঞেস করলাম, লেডি ফ্রান্সেস কারফাক্স কোথায়? অবাক হয়ে চেয়ে রইল লোকটা। আমি বললাম, ওর পেছনে ঘুরছেন কেন? কি করেছেন তার জবাব দিন। লোকটা বাঘের মতো গর্জে উঠে শটান লাফিয়ে পড়লো আমার উপর এবং সাঁড়াশির মতো আঙুল দিয়ে টিপে ধরলো আমার গলা। চোখে যখন সর্ষে ফুল দেখছি ঠিক তখনই পাশের ক্যাবার থেকে নীল কুর্তা পরা খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন ফরাসি মজুর তীরের মতো ছুটে এসে হাতের মোটা খেঁটো দিয়ে ধাঁই করে শয়তানটাকে মারল বাপতে। এক মারেই আঙুল ঢিলে হয়ে গেল রাস্কেলের। আমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে রাগে ফুলতে ফুলতে ভাবলো বোধহয় আমার টুঁটি টিপে ধরবে কিনা। পরক্ষণে উল্কা বেগে ঢুকে গেল আমি যে কটেজ থেকে বেরিয়েছি সেই কটেজে। ফরাসি মজুরটা তখনও আমার পাশে দাঁড়িয়ে। ঘুরে দাঁড়ালাম ধন্যবাদ দিতে। সঙ্গে সঙ্গে সে বলল, ভায়া ওয়াটসন, অনেক হয়েছে। আজ রাতের এক্সপ্রেস ট্রেন ধরে চলো আমার সঙ্গে লন্ডনে। 1 ঘন্টা পর হোটেলে আমার প্রাইভেট রুমে বসে চিরাচরিত ধরাচোড়া পড়ে স্বভাবসিদ্ধ নিরস কণ্ঠে বলল, হঠাৎ ধূমকেতুর মতো কেন সে ঠিক বিপদের মুহূর্তে আমার পাশে আসতে পেরেছিল। লন্ডনের কাজ শেষ হয়ে যাওয়ায় বেরিয়ে পড়েছিল লন্ডন ছেড়ে। মজুর সেজে আগে ভাগে বসেছিল মপেলিয়রের আমার পথ চেয়ে। ওয়াটসন, অপূর্ব তদন্ত করেছো। সবকটা বিরাট ভুলই নিখুঁতভাবে করে গেছো। যেখানে গেছো সেখানেই সন্ত্রাস ছড়িয়ে এসেছো, কিন্তু লাভ হয়েছে অষ্টরম্বা। তিক্ত কণ্ঠে বললাম, তা তদন্তটা তো তুমি নিজেও করতে পারতে, দেখতাম কি করতে।
আরে ভায়া, আমি তো আসল কাজটা করে বসে আছি। অনারেবল ফিলিপ গ্রিনকে আবিষ্কার করে ফেলেছি। এই হোটেলেই তিনি রয়েছেন। সার্থক তদন্ত শুরু হবে তো তাকে দিয়েই। বলতে না বলতেই ট্রের ওপর একটা কার্ড নিয়ে এলো চাকর। পরক্ষণেই ঘরে ঢুকলো দাড়িওয়ালা সেই মারকুটে বদমাসটা, যার গলা টিপুনির ঠেলায় এখনও টনটন করছে কণ্ঠদেশ। আমাকে দেখেই কটমট করে চাইলো লোকটা, বলল, এ আবার কি মিস্টার হোমস? আপনার চিঠি পেয়ে এসে লোকটাকে এখানে দেখছি কেন? ইনি আমার পুরনো বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। এই কাজে ইনি আমাকে সাহায্য করছেন। ক্ষমা চেয়ে নিয়ে বিশাল রোদে পোড়া দুহাত বাড়িয়ে দিলেন আগন্তুক। বললেন, আশা করি খুব লাগেনি। লেডি কারফক্সকে আমি লোপাট করেছি বলায় মাথার ঠিক রাখতে পারেনি। আজকাল আমার স্নায়ুর অবস্থা মোটেই ভালো নয়, ধাঁ করে রেগে যাই। এ পরিস্থিতি আর সইতে পারছি না মিস্টার হোমস। আগে বলুন, আমার খবর পেলেন কোত্থেকে? লেডি ফ্রান্সিসের গভর্নর মিস্টার ডবনির কাছ থেকে। তাই নাকি? সুশান বুড়িকে কি এত সহজে ভোলা যায়? উনিও আপনাকে বলেননি। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে থেকেই তো চেনেন আপনাকে। তাহলে তো সব খবরই জেনে ফেলেছেন। যৌবনে বড় দুর্দান্ত জীবনযাপন করেছি। লেডি কারফক্স তা জেনে ফেলে। মনটা খিঁচড়ে যায় আমার ওপর, সব সম্পর্ক ছিন্ন করে দেয়, অথচ ভুলতে পারেনি। আমার কুকীর্তি ওকে কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু মন থেকে আমার স্মৃতি মুছতে পারেনি। আমার প্রতি প্রচণ্ড ভালোবাসায় এতটুকু চির খায়নি, সেই কারণেই বিয়ে পর্যন্ত করেননি। বারবার টনে গিয়ে 2 পয়সা করলাম, ভাবলাম এবার ওর মনটা নরম করা যাক। লসানে গিয়ে কাকুতি মিনতি করলাম, মনটা সত্যিই নরম হয়েছে দেখলাম। তারপরেই খবর পেলাম লসান ছেড়ে কোথায় যেন চলে গেছে। আসলে ওর মনের জোর সাংঘাতিক, ভাঙবে তবু মচকাবে না। খোঁজ খবর নিয়ে এলাম বাদানে। শুনলাম এখানেই থাকে ওর পুরানো পরিচারিকা। তার সঙ্গে দেখা করতে গিয়ে ডক্টর ওয়াটসন আমাকেই ওর অন্তর্ধানের জন্য দায়ী করায় মাথায় খুন চেপে গিয়েছিল। যাকগে সে কথা। লেডি ফ্রান্সিস কোথায় আপনার জানা থাকলে দয়া করে বলুন। অদ্ভুতভাবে গম্ভীর হয়ে গেল হোমস। বলল, সেইটাই তো জানতে চাই। আচ্ছা, আপনার লন্ডনের ঠিকানাটা কি একটু বলতে পারবেন মিস্টার গ্রিন? ল্যাংহাম হোটেলে পাবেন আমাকে। তাহলে আপনি সেখানেই যান। হোটেল ছেড়ে নড়বেন না। দরকার হলে যেন ডাকলেই আপনাকে পাই। মিথ্যে আশা দিতে চাই না, তবে যা যা করবার সবই করব। আমার এই কার্ডটা রাখুন, আপনিও যোগাযোগ রাখবেন। ওয়াটসন, বাক্স প্যান্টরা গুছিয়ে নাও। মিসেস হ্যাডসনকে আমি টেলিগ্রাম করে দিচ্ছি, কাল 7:30টায় বুভুক্ষ 2 ট্রেন যাত্রীর জন্য ভালো মন্দ খাওয়ার যেন তৈরি থাকে। বেকার স্ট্রিটে পৌঁছেই হোমস দেখল একটা টেলিগ্রাম এসে পড়ে রয়েছে ওর নামে। খুলে পড়ল। আগ্রহ চিকমিকিয়ে উঠল ওর 2 চোখে, ছুঁড়ে দিল আমার দিকে। আমি দেখলাম শুধু 2টো শব্দ লেখা রয়েছে টেলিগ্রামে। খাঁজ কাটা ছেঁড়া। টেলিগ্রাম এসেছে বাদেন থেকে। জিজ্ঞেস করলাম আমি, মানে? সব মানে তো ওইটার মধ্যেই। তোমাকে বলেছিলাম পাদ্রী সাহেবের বাঁ কানটা দেখতে কিরকম জানাতে, জানাওনি? মনে পড়ে? আমি তো তখন বাদেন ছেড়ে বেরিয়ে পড়েছি, জানাবো কি করে? সেই জন্যই ইংলিশ চার হপের ম্যানেজারকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলাম। এই তার জবাব। কিন্তু মানেটা কি? মানেটা হলো, আমরা এক অসাধারণ দুঁদে আর বিপজ্জনক এক ক্রিমিনালের সঙ্গে লড়তে নেমেছি। সাউথ আমেরিকায় প্রাত্যস্মরণীয় পাদ্রী সাহেব ডক্টর স্লেসিঙ্গারের আসল নাম হোলি পিটার্স। অস্ট্রেলিয়ার বদমাস শিরোমণি হোলি পিটার্স, যার কীর্তিকাহিনী গায়ে কাঁটা জাগিয়ে তোলে। শয়তানটার কুকাজের বড় বৈশিষ্ট্য হলো ধর্মপ্রাণা মেয়েদের ধর্মের কথায় ভুলিয়ে ফাঁদে ফেলা। ওর এই বৈশিষ্ট্য জানা আছে বলেই ডক্টর স্লেসিঙ্গারের কাহিনী শুনে সন্দেহ হয় আমার। যাচাই করবার জন্য পাদ্রীর বাঁ কানের বর্ণনা চেয়েছিলাম। কারণ একটাই, 1889 সালে অ্যাডিলেডে মারপিট করতে গিয়ে কুকুর কামড়ানোর মতো কামড়ানো হয়েছিল ওর বাঁ কানটা। ওর সঙ্গে স্ত্রীর ভূমিকায় যে স্ত্রীলোকটি থাকে তার আসল নাম ফ্রেজার, যাতে ইংরেজ। এই দুজনের পাল্লায় যখন পড়েছেন লেডি ফ্রান্সিস, তখন ধরে নিতে পারি তিনি বেঁচে নেই, অথবা এমন অবস্থায় আছেন যে 5 সপ্তাহে একখানা চিঠিও লিখতে পারেননি। হতে পারে ওরা লন্ডনেই পৌঁছায়নি, তবে সে সম্ভাবনাটা কম, কেননা কন্টিনেন্টাল পুলিশের কাছে এইসব বদমায়েশের বাঁদরামো গোপন থাকে না, চক্রান্ত ফাঁস হয়ে যায়।
তাই আমার ধারণা লন্ডনেই কোথাও একটা ঘাপটি মেরে আছে, কিন্তু ঠিক কোথায় তা বলা সম্ভব নয়। আপাতত খেয়ে দিয়ে নিয়ে অপেক্ষা করা যাক। সন্ধে নাগাদ স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে লেস্ট্রেডের সঙ্গে দেখা করব। কিন্তু লেস্ট্রেড আর হোমস দুজনেই ঘোল খেয়ে গেল। 7-7টা দিন কত রকম চেষ্টাই করা হলো। কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, বদমাসদের বিবরে হানা দেওয়া হলো, ডক্টর স্লেসিঙ্গারের যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গাতেই ঢু মারা হলো, কিন্তু মহানগরীর কোন গর্তে যে 3টে মানুষ ঢুকে বসে রয়েছে সে হদিশ পাওয়া গেল না। 7 দিন পরে আচমকা খবর এলো ওয়েস্টমিনস্টার রোডে বেবিংটনের দোকানে একটা স্পেনীয় ডিজাইনের রূপোর জড়োয়া গহনা বাঁধাই দেওয়া হয়েছে। বাঁধা যে দিয়েছে তার চেহারাটা পাদ্রির মতো, লম্বা চওড়া, দাড়ি গোঁফ পরিষ্কার কামানো। কানের চেহারা লক্ষ্য করা যায়নি, তবে বাদ বাকি চেহারার সঙ্গে স্লেসিঙ্গারের চেহারার সঙ্গে মিল রয়েছে। এই 7 দিনের মধ্যে ল্যাংহ্যাম হোটেল থেকে মিস্টার গ্রিন 3বার এসেছেন নিখোঁজ প্রেয়সীর খবর নিতে। উৎকণ্ঠায় যে তার অবস্থা শোচনীয় তা পোশাক আশাকের ঢিলে ঢালা অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। 3য়বার যখন এলেন ঠিক তখনই জড়োয়া গয়না বাঁধা দেওয়ার খবরটা এসেছে। হোমস খবরটা দিল মিস্টার গ্রিনকে, বলল, গয়না বাদ দিয়ে দেওয়া শুরু করেছে রাস্কেলটা। আমাকে কিছু একটা করতে দিন মিস্টার হোমস, কিন্তু গয়না বাঁধা দেওয়ার মানে কি এই নয় যে সর্বনাশ হয়ে গেছে লেডি ফ্রান্সিসের? গম্ভীর হয়ে হোমস বলল, কয়েদ করেও যদি রেখে দেয়, মুক্তি দিতে গিয়ে এখন নিজেরাই বিপদে পড়বে। কাজে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভালো। কি করতে বলেন আমাকে? ওরা কি আপনাকে চেনে? না। তাহলে বেবিংটনের দোকানে গিয়ে ওত পেতে থাকুন। আবার আসতে পারে গয়না বাধা দিতে। অন্য দোকানেও যেতে পারে, তবে বেবিংটন টাকা দিয়েছে ভালো, প্রশ্নও করেনি, তাই ওর কাছেই আবার আসাটার সম্ভাবনা বেশি। আপনি কিন্তু হামলা করবেন না, শুধু পিছনে গিয়ে বাড়িটা দেখে আসবেন। কথা দিন, আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে কিচ্ছু করতে যাবেন না। 2 দিন নতুন খবর আনতে পারলেন না অনারেবল ফিলিপ গ্রিন। এই প্রসঙ্গে বলে রাখি, ইনি বিখ্যাত অ্যাডমিরাল ফিলিপ গ্রিনের ছেলে। ক্রিমিয়ান যুদ্ধে অ্যাজভ সাগরের নৌবাহিনী পরিচালনা করে যিনি বিখ্যাত। 3য় দিন সন্ধ্যায় উদ্ভ্রান্ত চেহারা নিয়ে, উত্তেজনায় কাঁপতে কাঁপতে, হাঁপাতে হাঁপাতে বিবর্ণ মুখে ঘরে ঢুকলেন ভদ্রলোক। পেয়েছি, ও ওকে ওকে পেয়েছি। উত্তেজনায় কথা আটকে গেল ভদ্রলোকের। হোমস সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে দিল চেয়ারে, বলল, আচ্ছা বেশ বেশ বেশ, আস্তে 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 বলুন। স্লেসিঙ্গারের সঙ্গে যে মেয়ে ছেলেটা থাকে সে এসেছিল। যে গয়নাটা বাঁধা দিয়ে গেল সেটা কিন্তু লেডি ফ্রান্সিসের। মেয়েটার চোখ দুটো বেজির মতো খড়খড়ে, মাথার চুল বেশ লম্বা এবং ফ্যাকাশে। হ্যাঁ হ্যাঁ, স্লেসিঙ্গারের সঙ্গিনী বটে। দোকান থেকে বেরিয়ে গেল কেনসিংটন রোডে, পেছনে আমি। ঢুকলো একটা আন্ডারকোটের দোকানে, যাদের কাজ মরা কবর দেওয়া। চমকে উঠল হোমস, কেঁপে উঠল গলা। বুঝলাম কিরকম তোলপাড় চলছে ভেতরে। ধূসর শীতল মুখের প্রতিটা মাংসপেশি শক্ত হয়ে গেল কথাটা শুনে। তারপর কাঁচুমাচু মুখে দোকানি মেয়েটা বললে, একটু দেরি হয়ে গেল। কি করব বলুন, বেমক্কা সাইজ, বড্ড বড়। এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমাকে দেখেই চুপ মেরে গেল দুজনে। আমি ধানাই পানাই করে 2-1টা কথা জিজ্ঞেস করে বেরিয়ে এলাম দোকান থেকে। খুব ভালো করেছেন। তারপর কি হলো? মেয়েটা বেরিয়ে এলো, সন্দিগ্ধ চোখে এদিক ওদিক দেখে নিয়ে একটা ছ্যাকড়া গাড়িতে উঠে বসলো। আমাকে দেখতে পায়নি, লুকিয়েছিলাম। কপাল ভালো, একটা গাড়ি পেয়ে গেলাম, পেছন পেছন গেলাম। সামনের গাড়ি থামলো ব্রিক্সটনের 36 নম্বর পোল্টনি স্কোয়ারে। আমি সামনে দিয়ে বেরিয়ে গিয়ে নামলাম পার্কের কোণে। ওখান থেকেই নজর রাখলাম বাড়ির ওপর। কাউকে দেখতে পেলেন? ওপরের সব জানালা বন্ধ, অন্ধকার। নিচের তলায় একটা জানলাই কেবল খোলা, তাও খড়খড়ি দিয়ে ঢাকা। ভেতরে কাউকে তাই দেখতে পাইনি। হঠাৎ একটা ভ্যান এসে দাঁড়ালো বাড়ির সামনে। 2জন লোক ধরাধরি করে একটা জিনিস নামিয়ে নিয়ে ঢুকলো হল ঘরের দরজা দিয়ে। মিস্টার হোমস, জিনিসটা একটা কফিন। আচ্ছা। আর একটু হলেই তেড়ে মেরে ঢুকে পড়তাম ভিতরে। দরজাটা ফাঁক করে ধরেছিল মেয়েটা লোক 2জনকে ঢুকিয়ে নেওয়ার জন্য। এই সময় আমাকে দেখলো, দেখেই চিনেছে নিশ্চয়। চমকে উঠেই দড়াম করে বন্ধ করে দিল দরজা। আপনাকে কথা দিয়েছি নিজে কিছু করব না, তাই ছুটতে ছুটতে আসছি খবরটা দিতে।
খসখস করে একটা কাগজে কি লিখতে লিখতে বলল হোমস। অপূর্ব কাজ করেছেন। ওয়ারেন্ট ছাড়া এখন আর কিছু করা মানে বেআইনি কাজ করা। আপনি এটা নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যান। নিন, লেস্ট্রেড ওয়ারেন্ট বার করে দেবে। জড়োয়া গহনা পাওয়া গেছে, এর সাহায্যে লেস্ট্রেড পারবে সমন ধরাতে। কিন্তু ওর মধ্যে তো ওকে খুনও করে ফেলতে পারে। কফিনটা এলো কেন? কার জন্য? অযথা সময় নষ্ট করবেন না, ওই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন আপনি। মিস্টার গ্রিনকে ঠেলে ঠুলে ঘর থেকে বিদায় করে আমার দিকে ফিরল হোমস। ওয়াটসন, উনি গেলেন আইনের পথে। দরকার পড়লেই যা চিরকাল আমরা করেছি। পরিস্থিতি খুব খারাপ, চরম ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। চলো, এখনই চলো, উল্টানি স্কোয়ারে যাই। পার্লামেন্ট হাউসের পাশ দিয়ে আর ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে নক্ষত্র বেগে ছুটল আমাদের গাড়ি। ভেতরে বসে হোমস বলল, ওয়াটসন, লেডি ফ্রান্সিসকে ছলচাতুরি করে পরিচারিকার কাছ থেকে সরিয়ে রাস্কেলরা এনে ফেলেছে এই লন্ডনের ভাড়া বাড়িটায়। যদিও চিঠিপত্র লিখে থাকেন লেডি ফ্রান্সিস, সে চিঠি এরা গায়েব করেছে। এদের আসল উদ্দেশ্য ছিল গয়না দখল করা। এতদিনে সে কাজও করেছে, তাই একটা একটা করে গয়না বাঁধা দিতে আসছে। এখন আর লেডি কারফ্যাক্সকে জ্যান্ত ছেড়ে দেওয়া যায় না, তাই তাকে খুন করাই ওদের পক্ষে মঙ্গল। সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আর এক লাইন ধরে চিন্তা করা যাক। দুই লাইনের যুক্তি যেখানে কাটাকুটি করবে, সেইটাই আসল সত্য বলে জানবে। আমরা এখন লেডিকে ছেড়ে কফিনকে নিয়ে চিন্তা করব। বাগান খুঁড়ে লাশ পুঁতে দিলেই যখন ল্যাটা চুকে যায়, তখন এত হেফাজত করে কফিন আনা হলো কেন? পুরো ব্যাপারটাই আইনসঙ্গত হচ্ছে, তাই না? মেডিকেল সার্টিফিকেট আর সরকারি অনুমতি না থাকলে কাউকে কফিনে করে কবর দেওয়া যায় না। তাহলে কি বিষ খাইয়ে অথবা এমনভাবে লেডিকে খুন করা হয়েছে যে ডাক্তারের চোখে ধুলো দেওয়া হয়েছে? ডাক্তার কিন্তু হাতের লোক না হলে এ অবস্থায় লাশের ধারে কাছেও আসতে দেয় না। তবে কি ডাক্তার ওদেরই লোক? এটা কিন্তু সম্ভব বলে মনে হয় না। মেডিকেল সার্টিফিকেট জাল করেনি তো? সেটা আরও বিপজ্জনক, ওয়াটসন। এসে গেছি, ওই তো বন্ধকি দোকান ছাড়িয়ে এলাম। এই গারোয়ান, দাঁড়াও। নমস্কার, নামো। তোমার চেহারাটা এমনই যে দেখলেই বিশ্বাস হয়, কারো কোনো সন্দেহ হয় না। সোজা ঢুকে পড়ো, জিজ্ঞেস করো আগামীকাল পোল্টনি স্কোয়ারের কফিন কবরে যাবে কটার সময়। বিনা দ্বিধায় দোকানের মেয়েটি বলল, সকাল 8টার সময়। হোমস শুনে বলল, দেখলে তো, যেভাবেই হোক রাস্তা পরিষ্কার রেখেছে রাস্কেলরা। সার্টিফিকেট জোগাড় করেছে, আইনসঙ্গতভাবেই কবর দিতে চলেছে লেডিকে। আর দেরি করা চলে না, আইনের পথে যেতে গেলে দেরি হয়ে যাবে। পুলিশের আশায় হাত পা গুটিয়ে বসে থাকার সম্ভব নয়। কপালটুকে দেখাই যাক না। হাতিয়ারটা কাছে আছে তো? ছড়িটা আছে। হতেই হবে। আইনের রক্তচক্ষুকে ওরা যখন আর পরোয়া করে না, তখন বেআইনিভাবেই সোজা হামলা জুড়ে দেখা যাক না কি হয়। গারোয়ান, তুমি যেতে পারো। চলো বসেন। পোল্টনি স্কোয়ারের মাঝামাঝি জায়গায় একটা বড় সড়ো কালচে রঙের বাড়ির সামনে গিয়ে খুব জোরে ঘন্টা বাজিয়ে দিল হোমস। একসঙ্গে কপাট খুলে দাঁড়ালো ধ্যাঙা মতন একটা মেয়ে। হলঘরের ম্যারমেরে আলোর পটভূমিকায় কালো ছায়ামূর্তিটাই কেবল চোখে পড়ল আমাদের। জিজ্ঞেস করলো তীক্ষ্ণ কণ্ঠে, কি চাই? ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গে কথা বলতে চাই। ও নামে এখানে কেউ থাকে না। বলেই যেই দরজা বন্ধ করতে যাবে, একটা দরজার ফাঁকে পা ঢুকিয়ে দিল হোমস। কড়া গলায় বলল, যে নামেই থাকুক না কেন, দেখা করতে চাই। দ্বিধায় পড়ল মহিলাটি। পরক্ষণেই দু হাট করে দরজা খুলে দিয়ে বলল, আসুন ভেতরে, আমার স্বামী কাউকে ডরায় না। হলঘরের ডান পাশে বসার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, বসুন, আসছেন মিস্টার পিটার্স। বেরিয়ে গেল মেয়েটি। পোকায় খাওয়া ধুলোয় ভরা ঘরটার চেহারা ভালো করে দেখবার আগেই বেড়ালের মতো নিঃশব্দ চরণে ঘরে ঢুকল সৌম্যদর্শন, টাক মাথা, দাড়িগোঁফ কামানো বিরাট এক লোক। মুখটা আশ্চর্য রকমের লাল, পুরন্ত গাল, কিন্তু ঠোঁটের গড়ন নিষ্ঠুর, পার্শ্ববিক। বলল, ভুল করেছেন মনে হচ্ছে, যাকে খুঁজছেন তাকে আর একটু এগোলেই। শক্ত গলায় হোমস বলল, ব্যাস, হতেই হবে। নষ্ট করার মতো সময় আমার নেই।
তুমি হেনরি পিটার্স ওরফে রেভারেন্ড ডক্টর স্লেসিঙ্গার। আমার নাম শার্লক হোমস। চমকে উঠল লোকটা। খড়খড়ে চোখে চাইল ভয়ানক মানুষটার দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার হোমস, আপনার নাম শুনে আজকে ওঠার কারণ দেখি না। বিবেক আমার পরিষ্কার। কি জন্য এসেছেন এখানে? বাদেন থেকে সঙ্গে যাকে পাকড়ে এনেছো সে লেডি কারফেক্সকে নিয়ে কি করেছো তা জানতে চাই। ভদ্রমহিলা কোথায় আমাকে যদি বলেন তো আমারও খুব উপকার হয়। প্রায় 100 পাউন্ড পাই তার কাছ থেকে। বাদেনে অন্য নাম নিয়েছিলাম ঠিকই, সে সময় ভদ্রমহিলা ভাব জমালেন আমার স্ত্রীর সঙ্গে। 8টার মতো পেছনে লেগে থেকে আসেন লন্ডনেও। হোটেলের বিল, টিকিট সব আমি মিটিয়েছি। লন্ডনে এসেই হাওয়া হয়েছেন, ফেলে গেছেন কয়েকটা যাচ্ছে তাই সেকেলে গয়না। দেনা মেটানোর জন্য নিশ্চয়ই। মিস্টার হোমস, খুঁজে বের করুন তাকে, আর আমার দেনাটা মিটিয়ে দিন। খুঁজে বার করবো বলে তো এসেছি। এ বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখবো এখন। সমন এনেছেন? পকেট থেকে রিভলভারটা একটু টেনে বের করে দেখালো হোমস। আপাতত এই সমনেই কাজ হবে। এর চাইতে ভালো সমন পরে আসছে। আচ্ছা, ছিঁচকে চোর তো আপনি। আমার এই স্যাঙ্গারটি কিন্তু বিপজ্জনক লোক। এই বাড়িটা তল্লাশি করবো দুজনে মিলেই। দরজা খুলে ধরে পিটার্স বলল, অ্যানি, পুলিশ ডাক। মেয়েলি স্কার্টের খসখস আওয়াজ শুনলাম সিঁড়িতে। দুম করে খুলেই বন্ধ হয়ে গেল ঘরের দরজা। দ্রুত কণ্ঠে বলল হোমস, ওয়াটসন, সময় খুব কম। পিটার্স, বাধা দিতে এসো না, জখম কিন্তু হবে। কফিটা কোথায়? কফি নিয়ে আপনার কি দরকার? একটা ডেড বডি রয়েছে ওর মধ্যে। আমি দেখবো বডিটা। আমি দেখতে দেবো না। তাহলে নিজেই দেখবো। হোমস হন হন করে ঢুকে গেল ঘরে। পাশের ঘরের দরজাটা আধ খোলা দেখে ঢুকে পড়ল সেই দরজা দিয়ে। খাবার ঘর সেটা। ম্যাড়ম্যাড়ে গ্যাসের আলোটা বাড়িয়ে দিতেই চোখে পড়ল টেবিলের ওপর শোয়ানো কফিনটা। ডালা খুলে ফেলল হোমস। ভেতরে শুয়ে সিটিয়ে যাওয়া জরাজীর্ণ এক বৃদ্ধা। হাজার অনাহার, উৎপীড়ন বা অসুখেও এ চেহারায় আসতে পারে না সুন্দরী লেডি ফ্রান্সিস কারফাক্স। যুগপৎ বিস্ময় আর স্বস্তিবোধ ফুটে উঠল হোমসের চোখে মুখে। ও মাই গড, এই তো দেখছি অন্য একজন। মিস্টার শার্লক হোমসও ভুল করেন তাহলে। এটা কে? আমার স্ত্রীর বুড়ি নার্স রোজ স্পেন্ডার। ব্রিক্সটন ওয়ার্কহাউস ইনফার্মারি থেকে নিয়ে আসি 3 দিন আগে। 13 নম্বর ফেয়ার ব্যাংক ভিলা থেকে ডক্টর হর্সমকে এনে চিকিৎসা করাই এই 3 দিন। ঠিকানাটা মুখস্থ করে ফেলুন মিস্টার হোমস। 3 দিন সব রকম চেষ্টা করেও লাভ কিছু হলো না। মারা গেলেন 3য় দিনে। ডাক্তার বলছেন বুড়ি হয়েছে বলে টিকে থাকতে আর পারল না। আপনি কি বলবেন সেটা আপনিই ভেবে নিন। ধার্মিক খ্রিস্টানের মতোই তাকে বাঁচাতে গিয়েছি। না পেরে কবর দেওয়ার ব্যবস্থাও করছি। কেন্টিংটন রোডের স্টিমসন কোম্পানিকে বলে দিয়েছি কাল সকাল 8টায় যেন কবর দেওয়া হয় কফিনটা। আজ তো গাধার মতো এমনও ভুল মানুষ করে। কফিনের ডালা খোলার সময় আপনার হাঁ করা, চোখ ঠেলে বেরিয়ে আসা মুখের চেহারাটার ফটো তুলে রাখলে পারতাম। ভেবেছিলেন দেখবেন অন্তিম শয়নে শুয়ে আছেন লেডি ফ্রান্সিস কারফাক্স। তার বদলে দেখতে পেলেন 90 বছরের এই বুড়িকে। বিদ্রুপের তুফানের মধ্যেও অবিচলিত রইল হোমস। ভেতরে ভেতরে যে ফুঁসছে তা বোঝা গেল 2 হাত মুঠো করা দেখে। বলল, গোটা বাড়িটা তল্লাশি করব। করা বার করছি আপনার। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল পিটার্স। বাইরের প্যাসেজে শোনা গেল নারী কণ্ঠ এবং একাধিক পদশব্দ। এই দিকে আসুন, এই দেখুন, এই দুটো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে হামলায় জুড়েছে। কিছুতেই বেরোতে চাইছে না। ঘাড় ধরে বের করে দিন তো। দোরগোড়ায় এসে দাঁড়ালো একজন সার্জেন্ট আর একজন কনস্টেবল। পকেট থেকে নিজের কার্ড বের করে এগিয়ে দিল হোমস। এই যে, এই আমার ঠিকানা, এটা আমার নাম। ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আপনাকে কেনা চেনে মিস্টার হোমস, কিন্তু স্যার সমন ছাড়া তো এখানে আর থাকতে পারবেন না, বললেন সার্জেন্ট। তা পারবো না। গ্রেপ্তার করুন, চিৎকার করে উঠল পিটার্স। সেটা আমার কাজ, আমি বুঝবো। মিস্টার হোমস, আপনার কিন্তু আর এখানে থাকা চলবে না। ভারী কি চালে বলল সার্জেন্ট। চলো ওয়াটসন। রাস্তায় এসে রাগে অপমানে গরম হয়ে গেলাম আমি। হোমস কিন্তু নির্বিকার। পেছন পেছন সার্জেন্ট বেরিয়ে এসে বলল, মিস্টার হোমস, আমি দুঃখিত, কিন্তু আইন যা তা তো মানতেই হবে। ঠিক বলেছেন সার্জেন্ট, আপনার আর কিছুই করার ছিল না। কারণ ছিল বলেই বাড়িতে ঢুকেছিলেন বুঝতে পারছি। আমাকে দিয়ে যদি কোনো সাহায্য হয় তো বলতে পারেন।
একজন নিখোঁজ লেডির খোঁজে গিয়েছিলাম। বাড়ির মধ্যেই আছেন ভদ্রমহিলা, সমনও এলো বলে। বেশ, তো আমি চোখ রাখছি, খবর পেলেই আপনাকে জানাবো। সবে তখন 9টা বাজে। তদন্ত চালিয়ে গেলাম পুরো দমে। সোজা গেলাম বিগস্টন ওয়ার্কহাউস আতরশালায়। সত্যি দিন 3 আগে এক সহৃদয় দম্পতি এসে তাদেরই এক পুরনো চাকরানিকে নিয়ে গেছে। মারা গেছে বুড়ি। আশ্চর্য কিছু নয়, অবস্থা খুবই খারাপ ছিল। এরপর গেলাম ডাক্তারের কাছে। তিনি বললেন, হ্যাঁ, স্রেফ জড়ায় ঢুকতে ঢুকতে পরলোকে গিয়েছে বুড়ি। আমি তো গিয়ে দেখলাম যে শেষ হয়ে গিয়েছেন। ডেথ সার্টিফিকেট লিখে দিলাম, কিন্তু না, বাড়ির মধ্যে তেমন তো কিছু সন্দেহজনক আমার চোখে পড়েনি। তবে হ্যাঁ, একটা খটকা লেগেছে। ওই রকম দান ধ্যানের মন আর পকেটের জোর যাদের আছে, তাদের বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই। এ কেমন কথা? শেষকালে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। গিয়ে শুনলাম সমন বার করা নিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে বেচারি লেস্ট্রেড। দেরি একটু হবেই। আগামীকাল সকালের আগে সই পাওয়া যাবে না ম্যাজিস্ট্রেটের। হোমস যদি লেস্ট্রেডের সঙ্গে সকাল 9টা নাগাদ একটু তদবির করেন তো ভালো হয়। মাঝরাত নাগাদ এলো সার্জেন্ট। বলল বিশেষ কিছু খবর নেই। বিশাল বাড়িটা নানান জানলায় মাঝে মাঝে কেবল আলোর ঝলক দেখা গেছে। মেজাজ খিচড়ে যাওয়ায় কথা বলার মুড পর্যন্ত রইল না হোমসের। শুতে যাওয়ার সময় দেখলাম পাইপের পর পাইপ করা তামাক টেনে চলেছে, আর সরু সরু কাঁপা আঙুল দিয়ে সমানে টলটক্কা বাজনা বাজিয়ে চলেছে চেয়ারের হাতলে। এ লক্ষণ আমার চেনা। সমস্যার অনেকগুলো সম্ভাব্য সমাধান মাথার মধ্যে নিয়ে তোলপাড় করার সময় এমনইভাবেই অস্থির হয়ে পড়েও। সারা রাত বেশ কয়েকবার তন্দ্রার ঘরে শুনলাম পায়চারি করছে বাড়িময়। সকালবেলা হন্তদন্ত হয়ে ঢুকলো ঘরে। পরনে ড্রেসিং গাউন, কিন্তু ফ্যাকাশে মুখ আর গর্তে বসা চোখ দেখেই বুঝলাম নিদ্রা দেবীকে বিমুখ করেছে সারা রাত। কবর কটার সময় দেওয়া হবে ওয়াটসন? 8টা তো? এখন বাজে 7:20। এখনো সময় আছে ওয়াটসন, এখনো সময় আছে। মাথায় আমার কি আছে বলতে পারো? ব্রেনটা কি ঘুমিয়েছিল? তাড়াতাড়ি নাও, ঝটপট গা তোলো। জীবনটা ঝুলছে সুতোর ওপর। কে জানে এতক্ষণে মরণ এসে গেছে কিনা। এ ভুলের জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবো না নিজেকে। নাও না, ফাস্ট, তাড়াতাড়ি করো। 5 মিনিটও গেল না, বেকার স্ট্রিট দিয়ে আমাদের নিয়ে উল্কা বেগে যেন উড়ে চললো একটা ঘোড়ার গাড়ি। 8টা বাজতে 25 মিনিটের সময় পেরিয়ে এলাম বিগ বেন। ঠিক 8টার সময় ঢুকলাম বিগস্টনে। 8:10 বাড়িটার দোরগোড়ায়। আমাদের মতো অপরপক্ষরও দেরি হয়েছিল। ঘরমাক্ত কলেবরে ঘোড়া যখন দাঁড়ালো, ঠিক তখনই চৌকাঠের ওপর দিয়ে একটা বিরাট কফিন ধরাধরি করে বার করে আনা হলো বাইরে। ছিঁড়ে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেল হোমস। পথ জুড়ে দাঁড়িয়ে একদম সামনের লোকটার বুকে ঠেলা দিয়ে বলল তারস্বরে, ফিরে চলো, এক্ষুনি ফিরে চলো। কফিনের পেছন থেকে বিরাট লাল মুখখানা আরও লাল করে দাঁত কিরমির করে উঠল পিটার্স। আবার কি শয়তানি করতে এসেছেন? সমন কোথায়? সমন আসছে, আর সেটা না আসা পর্যন্ত কফিন বাড়িতেই থাকবে। হোমসের কণ্ঠস্বরের কর্তৃত্ব অমান্য করা বড় কঠিন। সেই মুহূর্তে প্রত্যেকেই স্থাণুর মতো দাঁড়িয়ে গেল চৌকাঠে। নিমেষের মধ্যে বাড়ির মধ্যে উধাও হলো পিটার্স। ফলে হোমসের হুকুম না মেনে পারল না কুলিরা। টেবিলে কফিন রাখতে না রাখতেই একটা স্ক্রুড্রাইভার আমার হাতে গুঁজে দিয়ে বলল ক্ষিপ্তের মতো, তাড়াতাড়ি হাত চালাও। ওয়াটসন, যত তাড়াতাড়ি পারো ডালাটা খোলো। তুমিও খোলো। 1 মিনিটের মধ্যে খুলতে পারলে 1 মোহর বকশিস দেবো। নাও। খুলেছে। আর একটা স্ক্রু। যত তাড়াতাড়ি পারো খোলো। এই তো আরো খুলছে। নাও, এবার সবাই মিলে 4 মারো, টান মারো। ব্যাস, খুলে গেছে। সবাই মিলে গায়ের জোরে টেনে খুলে ফেললাম কফিনের ডালা। সঙ্গে সঙ্গে ভক করে নাকে ঢুকলো ক্লোরোফর্মের কড়া গন্ধ। মাথা ঝিমঝিম করে উঠল। ভেতরে শায়িত একটা নারী দেহের সারা মুখটা ঢাকা রয়েছে জ্ঞানলোপকারী এই আড়কে ভেজানো তুলোর আস্তরণে। টান মেরে ছুঁড়ে ফেলে দিল হোমস। বেরিয়ে পড়ল মাঝবয়সী এক মহিলার আধ্যাত্মিক সৌন্দর্যে সুন্দরী সুশ্রী মুখ। চকিতের মধ্যে মূর্তির তলায় হাত দিয়ে উঠে বসিয়ে দিল হোমস। ওয়াটসন, দেখো তো বেঁচে আছে না মারা গেছে। খুব দেরি করে ফেললাম কি? আধ ঘন্টা ধরে মনে হলো সত্যিই বড় দেরি করে ফেলেছি।
ক্লোরোফর্মের জন্যই হোক কি দমবন্ধ হয়ে যাওয়ার জন্যই হোক, মনে হলো জীবনের শেষ দ্বার পেরিয়ে গেছেন লেডি ফ্রান্সিস। বৃথা চেষ্টা করে যাচ্ছি, আর ওকে ফিরিয়ে আনা যাবে না। তা সত্ত্বেও চালিয়ে গেলাম কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বওয়ানোর চেষ্টা। বিজ্ঞান যা কিছু জেনেছে তার কোনো পদ্ধতি বাদ দিলাম। তারপর যেন মনে হলো নাকের সামনে আয়না ধরলে যেমন ঝাপসা দেখাচ্ছে, চোখের পাতা অল্প অল্প কাঁপছে এবং পলায়মান প্রাণ আবার ফিরে ফিরে আসছে। এই সময় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। খড়খড়ি ফাঁক করে দেখলো হোমস। বলল, লেস্ট্রেড এসে গেছে সমন নিয়ে, কিন্তু যার জন্য আনা সে তো ভাগলো। বাহ, ওই তো আরেকজন আসছেন। লেডিকে সেবা করার অধিকার আমাদের চাইতো এরই বেশি। আসুন মিস্টার গ্রিন, লেডি ফ্রান্সিসকে এখনই এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কফিন নিয়ে যাও। ওর মধ্যে যে বুড়িটা শুয়ে আছে তাকে শান্তির শয্যায় শুয়ে দাও। সেই দিন রাতেই হোমস বলল, ওয়াটসন, এই কাহিনী যদি কখনো লেখো তবে তা আমার অত্যন্ত সাজানো গোছানো ব্রেনের মারাত্মক পদস্খলনের নজির হয়ে থাকবে চিরকাল। মস্তিষ্কের এরকম 72 রোগ সবারই মাঝে মাঝে হয়। এ ধরনের সাংঘাতিক ভুল সব মানুষই করে, কিন্তু ভুলটা ধরতে পেরে যে মানুষ শুধরে নিতে পারে তাকেই বলবো মানুষের মতো মানুষ। এ মর্যাদার যোগ্য কেবল আমি, কেননা সমস্ত রাতটা আমি অস্থির হয়ে কেবল একটা সূত্র, একটা কথা মনে আনবার চেষ্টা করেছি। বারবার মনে হয়েছে সামান্য এই কথাটা আমার গোচরে আনা হয়েছিল, কিন্তু আমি নিজেই খেয়াল করিনি। কথাটা অদ্ভুত, বিচিত্র একটা পর্যবেক্ষণ, কিন্তু সূত্র হিসেবে অসাধারণ। অথচ আমি শুনেও যেন শুনিনি, বলতে পারো মনে রাখিনি। ভোরবেলা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। কবর দেওয়ার ব্যবস্থা যে করে তার বউ বলেছিল যে কথাগুলো শুনে ফেলেছিলেন মিস্টার গ্রিন। একটু দেরি হয়ে গেল। কি করব বলুন? বেমক্কা সাইজ, বড্ড বড়। এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। বেমক্কা সাইজ, বড্ড বড়, এইসব বলতে কি বোঝাচ্ছিল বুঝেছিলে? কফিন কফিন কফিনের কথা হচ্ছিল। আকারে বড়, সাধারণ কফিনের মতো নয়। কেন বলো তো, এরকম পেয়ারা মাপের কফিন তৈরি হলো কেন? সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল সুগভীর কফিনের মাঝখানে শোয়ানো ছোট্ট একটা দেহ, গুটিয়ে এইটুকু হয়ে যাওয়া বুড়ির মৃতদেহ। কেন এইটুকু দেহের জন্য এত বড় কফিন কেন? আর একটা দেহ রাখবার জন্য, বুঝলে? কিন্তু কবর দেওয়া হবে একই ডেথ সার্টিফিকেটের জোরে। এত সোজা ব্যাপারটা আমার চোখ এড়িয়ে গেছিল বুদ্ধির গোড়ায় গলদ জমেছিল বলে। ঠিক 8টায় কবরস্থ হবেন লেডি ফ্রান্সিস। গাড়ি থেকে কফিন বেরিয়ে যাওয়ার আগেই আটকাতে হবে আমাদের, যেভাবেই হোক। জীবিত পাবো কি না বা মৃত তা জানি না, তবুও মরিয়া হয়ে ছুটে গেছিলাম। তার দামও পেয়েছি। প্রাণটা গিয়েও বলতে পারো ফিরে এসেছে সময় মতো পৌঁছাতে পেরেছিলাম বলে। যদ্দূর জানি এরা খুন টুনের ধার দিয়েও চায় না। মারপিটের সম্ভাবনা দেখলেই সরে পড়ে। লেডি ফ্রান্সিসকে কবর দেওয়া হবে মৃত অবস্থায়, অথচ যদি কোনোদিন কবর খুঁড়ে দেখা হয় মৃত্যুর কারণ, তা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমার বিশ্বাস ঠিক এই লাইনেই চিন্তা করেছিল পিটার্স। এরপর কি কি ঘটেছিল মনে মনে ভেবে নিতে পারো। সিঁড়ির উপরে কি আছে তা আমরা দেখিনি। ওপর তলাতেই একটা খুপড়িতে বন্দিনী ছিলেন লেডি ফ্রান্সিস। দুজনে দৌড়ে গেছে সেখানে। গায়ের জোরে নাকে ক্লোরোফর্ম চেপে ধরেছে, ধরাধরি করে এনে কফিনে শুইয়েছে। কফিনের মধ্যে আরও ক্লোরোফর্ম ঢেলেছে যাতে জ্ঞান ফিরে না আসে। তারপর স্ক্রু এঁটে ডালা বন্ধ করে দিয়েছে। ওয়াটসন, এরকম অপূর্ব কায়দা এত বছরও কিন্তু আমার চোখে পড়েনি। অপরাধের ইতিহাসে ঘটনা একেবারে নতুন। লেস্ট্রেডের হাত ফসকে প্রাক্তন পাদ্রী যদি সত্যিই চম্পট দেয়, তাহলে শীঘ্রই আরও চমকপ্রদ অপরাধের পর অপরাধের সংবাদ আমাদের কানে কিন্তু আসবে।
গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি।